প্রখ্যাত রহস্য রোমাঞ্চ লেখক লালমোহন গাঙ্গুলি বা জটায়ু থাকলে এতদিনে নিঃসন্দেহে লিখে ফেলতেন রেড রোড রহস্য। এই রহস্যের কিনারা ফেলুদা ব্যোমকেশ বাদ দিন প্রখর রুদ্র করতে পারবে না। কেন এই কথা বলছি? ধরুন, দুর্ঘটনা হলো 6:07 সকালে 8:30টার মধ্যে আইডেন্টিফাইড হয়ে গেল যে মোহাম্মদ সোহরাবের গাড়ি, এবং 10:30টা অবধি সপুত্র সোহরাব কলকাতায় তার বাড়িতে থাকলেন, কোনো ধরনের রেডের সম্মুখীন হলেন না। 4:30 অবধি সোহরাব পুত্ররা কোলাঘাটে সময় কাটালেন, মোবাইল ফোন অন, তাও তাদের ধরা গেল না। অদ্ভুত রহস্য। ছোটবেলায় বারমুডা ট্রায়াঙ্গেলের কথা শুনেছিলাম, যেখানে উড়োজাহাজ কিংবা জাহাজ হারিয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। কিন্তু রাতারাতি জোড়াসাঁকো থানা থেকে আমাদের প্রতিনিধি গুনে দেখেছেন 25 পা দূরে মোহাম্মদ সোহরাবের বাড়ি থেকে কিভাবে তারা সপরিবারে ভ্যানিশ হয়ে গেলেন। এই রহস্যের উত্তর আজও জানি না। দ্য টেলিগ্রাফ পত্রিকা বলছে যে রেডের জন্য, তল্লাশি অভিযানের জন্য কলকাতা পুলিশ প্রস্তুত ছিল, কিন্তু তারপরে কোথাও থেকে প্রভাবশালী কোনো ফোন চলে আসে। আপনাদের দেখাবো সেই খবর এই অনুষ্ঠানে। আমাদের প্রথম পর্বের বিষয়, তল্লাশি বন্ধের নির্দেশ এসেছিল ওপর মহল থেকেই। পুলিশি নিষ্ক্রিয়তাতেই কি পালিয়েছিল সোহরাব আম্বিয়া? আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা, রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, আইনজীবী ও কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ আমার অন্যদিকে, এবং শিক্ষক বিজন সরকার। ওদের কাছে যাব, কিন্তু দ্য টেলিগ্রাফ পত্রিকার যে এক্সক্লুসিভ খবর দিয়ে অনুষ্ঠান শুরু করব। দেখুন, রেড রোড কাণ্ডের পর ক্যালেন্ডারে পেরিয়ে গিয়েছে একটা সপ্তাহ, কিন্তু এই ঘটনায় নাম উঠে আসা সত্ত্বেও তৃণমূল নেতা মোহাম্মদ সোহরাব ও তার বড় ছেলে আম্বিয়া সোহরাবের কোনো হদিশ এখনো পায়নি পুলিশ। কিন্তু সোহরাব আর আম্বিয়াকে কি আদৌ খুঁজতে চেয়েছে পুলিশ, নাকি তাদের পালানোর পথ প্রশস্ত করে দিয়েছে তারা? জল্পনা উস্কে দিয়েছে দ্য টেলিগ্রাফের এক চাঞ্চল্যকর প্রতিবেদন, যেখানে বলা হয়েছে রেড রোডে গাড়ির চাকায় পিষ্ট হয়ে জওয়ানের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই নথিপত্র ঘেটে পুলিশ জানতে পেরেছিল ঘাতক গাড়ি যে সংস্থার নামে কেনা হয়েছে তার ডিরেক্টর তৃণমূল নেতা মোহাম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া। গাড়িটি যে শোরুম থেকে কেনা হয় সেটি শেক্সপিয়ার সরণি থানা এলাকার। সকাল 8:30 পৌনে 9টা নাগাদই সোহরাবের বাড়ির কাছে জোড়াসাঁকো থানায় পৌঁছে যায় 12 জন পুলিশ অফিসারের একটি দল। তার নেতৃত্বে ছিলেন শেক্সপিয়ার সরণি থানার ওসি অরুণ দে। জোড়াসাঁকো থানার এক অফিসারকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে 12 জনের দলটি সেরেস্তায় এসে জানায় যে তারা সোহরাবের বাড়িতে তল্লাশি চালাতে চান। তাদের মধ্যে কয়েকজন থানায় কিছুক্ষণ ঘুরে বেড়ান, কিন্তু তারপর তল্লাশি না চালিয়েই রহস্যজনকভাবে তারা থানা থেকে বেরিয়ে চলে যান। প্রতিবেদন অনুযায়ী একটি সূত্র থেকে জানা গিয়েছে পুলিশের দল যখন জোড়াসাঁকোয় পৌঁছেছিল তখন মোহাম্মদ সোহরাব এবং আম্বিয়া ছিল বাড়িতেই। তাহলে পুলিশ তাদের খোঁজে তল্লাশি না চালিয়ে ফিরে গেল কেন? একটি সূত্রকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে তল্লাশি না চালানোর নির্দেশ এসেছিল লালবাজার থেকে। প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, SMS করা হলেও উত্তর মেলেনি। এ বিষয়ে শেক্সপিয়ার সরণি থানার ওসি অরুণদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও পুলিশ কর্তার সঙ্গে সোহরাবের যথেষ্ট দহরম মহরম ছিল বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ছেলের গাড়ির ধাক্কায় বায়ুসেনা জওয়ানের মৃত্যুর খবর পেয়েই পরিচিত এক রাজনৈতিক নেতাকে ফোন করেন মোহাম্মদ সোহরাব। তবে কি সেই রাজনৈতিক নেতার কথাতেই তল্লাশি অভিযান থেকে পিছিয়ে আসে পুলিশ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সূত্রের আরও খবর, কলকাতা পুলিশের এক অফিসারের পরামর্শেই বাড়ি ছেড়ে পালায় সোহরাবরা। যদিও লালবাজারের গোয়েন্দা দপ্তরের তরফে দাবি তদন্তে এখনো পর্যন্ত এরকম কিছুই উঠে আসেনি। এবিপি আনন্দ। নজরুল সাহেব, এত দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা, এই রকম কখনো অভিজ্ঞতা হয়েছে? লোক লস্কর পাই বরকন্দাজ নিয়ে রেড করতে হই হই করে পৌঁছলেন, তারপর ফোন এলো, সব গুটিয়ে চলে আসতে হলো? দেখুন, আমার প্রথম পোস্টিং ছিল বোলপুরে। তো সেখানে CPM MLA MPর বাড়ির কাছাকাছি এক কংগ্রেস প্রধানের বাড়ি ছিল। তো একটা অসহ্য ব্যাপার। তো CPM এর MLA এবং MP ছেলের নেতৃত্বে সেই গ্রামে হামলা হয়, লোককে মারধর করা হয়। একটি লোক যখন মারা যাচ্ছিল, ও জল চায়, ওর মুখে প্রস্রাব করে দেওয়া হয় MP ছেলের নির্দেশে। তো এই কেসটা আমার এত খারাপ লাগে যে আমি নিজে তদন্ত করে কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে যখন রাত্রিবেলাতে ফোর্স নিয়ে সে MLAর বাড়িতে যেতে চায়, তো সে আমার নিচের অফিসার থানার ওসি বলেন যে স্যার, ও ঘটনার পরই কলকাতায় চলে গিয়েছেন, গিয়ে কোনো লাভ নাই। তো আমার কাছে খবর ছিল, আমি বললাম যে উনি কলকাতায় যেতে পারেন, উনি তো বাড়ি নিয়ে যাননি, বাড়িতে তো যাবো। এবং মার্ডার কেসের আসামি যদি পালিয়ে যান তাহলে বাড়িটা আমরা ক্রোক করে নিতে পারি, আইনে ক্ষমতা আছে, তো সেটা করবো না কেন?
তো বললেন স্যার জানেন না, গেলে খুব ঝামেলা হয়ে যাবে স্যার, সাংঘাতিক সংগঠন স্যার। তো এটা তো হলো, আমি বললাম যে আমি তো বলছি দায়িত্ব আমার, চলুন। আমি গেলাম, এমএলএকে বাড়িতে পেলাম, অ্যারেস্ট করলাম, এমপির ছেলেকেও অ্যারেস্ট করলাম, হাজতে রাখলাম, কোর্টে পাঠালাম। এমপির ছেলের বেল হলো না, সঙ্গে কারো বেল হলো না, এমএলএর বেল হলো। শর্ত হচ্ছে যে 3 মাস ওই এলাকায় যেতে পারবেন না, আর প্রতিদিন থানায় ফোন করে জানাতে হবে যে উনি কোথায় আছেন। কিন্তু তার আগেই সকাল হতে না হতে অন্যদের কথা তো ছেড়ে দিলাম, আমার এসপি ডিএম বারবার ফোন করছে, কি করেছো ছেড়ে দাও। আমি বললাম স্যার নন বেলেবল ওয়ারেন্টে অ্যারেস্ট করেছি, এ কেসে তো ছাড়া যায় না। একমাত্র যদি মহিলা হতেন, অসুস্থ হতেন, বৃদ্ধা হতেন তাহলে ছাড়া যেত, আইনত আমি ছাড়তে পারি না, ইচ্ছা করলেও পারি না। অর্থাৎ এই রকম চাপ, এটা অত্যন্ত মানে মাথা উঁচু করে কাজ করেন এরাম পুলিশ অফিসারদের ওপর এসেই থাকে। এই রহস্যটা কি যে মানে 25 পা আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন, আমি আবার আপনার কাছে আসবো, দ্রুত একবার দেখিয়ে দেবো যে ঠিক কতটা জোড়াসাঁকো থানার ঠিক কতটা কাছে এই প্রভাবশালী মোহাম্মদ সোহরাবের বাড়ি। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জোড়াসাঁকো থানার ঠিক সামনে। আমরা হেঁটে চলে যাব মোহাম্মদ সোহরাবের বাড়ির দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, ঠিক 25 পা হেঁটে কিন্তু আমরা জোড়াসাঁকো থানা থেকে মোহাম্মদ সোহরাবের বাড়ির ঠিক মেন গেটের সামনে চলে এসেছি। এখানেই প্রশ্ন উঠছে, মোহাম্মদ সোহরাবকে খুঁজে বের করতে আদৌ কি পুলিশের কোনো সদিচ্ছা আছে? না হলে ঠিক উল্টো দিকের ফুটপাতে সোহরাবের বাড়ি হওয়া সত্ত্বেও 7 দিনে জোড়াসাঁকো থানার অফিসারেরা সেখানে গেলেন না কেন? জোড়াসাঁকো থানা থেকে একজন পুলিশ কর্মীও মোহাম্মদ সোহরাবের বাড়িতে এসে পৌঁছননি। তাদের একটাই বক্তব্য, ওপর থেকে নির্দেশ নেই। কুচকাওয়াজের মহড়া চলাকালীন গাড়ির ধাক্কায় এক বায়ুসেনা জওয়ানের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ জানতে পেরে গিয়েছিল যে ঘাতক গাড়িটির মালিককে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে এরপর তো পুলিশের উচিত ছিল সোহরাবের বাড়ি যে এলাকায়, সেখানকার থানাকে তল্লাশির নির্দেশ দেওয়া, অথচ বাস্তবে সেই জোড়াসাঁকো থানাকে এই মামলা থেকেই দূরে সরিয়ে রাখা হলো। শেক্সপিয়ার সরণি থানার পুলিশের একটি দল জোড়াসাঁকোয় সোহরাবের বাড়িতে তল্লাশিতে গেলেও শেষমেশ তল্লাশি না চালিয়েই ফিরে আসে, অথচ তারপরই বাড়ি থেকে বেরিয়ে যান সোহরাব ও তার ছেলে। লালবাজারের গোয়েন্দা দপ্তর সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, সোহরাব আম্বিয়ার খোঁজে তারা শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। তবে বিভিন্ন মহলে প্রশ্ন, সেই তল্লাশি স্রেফ লোক দেখানো নয় তো? জল্পনা আরও উস্কে দিয়েছে এ প্রসঙ্গে আরেকটি তথ্য, কোথাও তল্লাশির জন্য স্থানীয় থানার সহযোগিতা চাওয়া হয়। কিন্তু পুলিশের একটি সূত্রের দাবি, এক্ষেত্রে তল্লাশি চালাতে গিয়ে গোয়েন্দারা থানায় গিয়ে বলেন রেড দেখাতে হবে। এর অর্থ খাতায় কলমে দেখানো হয় যে তল্লাশি অভিযান হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। বিরোধীদের কটাক্ষ, লোক দেখানো তল্লাশিতে আর সোহরাব বা আম্বিয়ার দেখা মিলবে কি করে? প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। নজরুল সাহেব, প্রকাশকে ধন্যবাদ। পা গুনে দেখালো উল্টো দিকের ফুটপাতে, তারপরে যখন পুলিশ অপেক্ষা করছিল যে বাড়ি থেকে চলে যাওয়ার পরে যেন রেডটা হয়। এই তো আমি দুটো কথা বলছি। এই পোর্ট এলাকার ঘটনা, আমাদের শাসক দলের কোনো নেতা নেত্রী নন, তার আত্মীয় কেউ কর্তব্যরত পোশাক পরা পুলিশকে থাপ্পড় মেরেছিলেন গাড়ি আটকানোর জন্য। যিনি মেরেছিলেন তার কোনো সাজা হয়েছে বলে আমরা কি জানি? তো যদি না হয় তাহলে কোন পুলিশ অফিসার ওরকম অপমানিত হেনস্থা হতে যাবেন? দ্বিতীয় ঘটনা, এই কদিন আগে আপনাদের টিভিতে দেখিয়েছেন, খবরের কাগজে ছবি বেরিয়েছে, মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনের সঙ্গে হেঁটে যাচ্ছে কে? সাহা, একদম প্রতাপ সাহা। তিনি পুলিশের তদন্ত মতে অপরাধী, কিন্তু পুলিশ তাকে খোঁজ করে পাচ্ছেন না। পুলিশ কমিশনের সঙ্গে আর পুলিশ দপ্তরের মন্ত্রীর সঙ্গে তিনি হেঁটে যাচ্ছেন, টিভির লোকেরা দেখাচ্ছে, খবরের কাগজের লোকেরা ছবি তুলছে, পুলিশ খোঁজ করে পাচ্ছেন। পুলিশ চার্জশিট দিয়েছে, অভিযোগ পুলিশ পেটানো, এবং তাতে ওনাকে ধরা যাচ্ছে না। তো এটা তো স্বাভাবিক যে পুলিশের লোকেরা মানে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে কাজ করতে চায় না, মানে শাসক দলের নেতাদের সন্তুষ্ট করে ভালো পোস্টিংয়ে থাকতে চায়, ঘুষ খেতে চায় বা সমাজের স্ট্যাটাস বাড়াতে চায়, বিভিন্ন কারণে তাদের দ্বারা শাসক দলের কোনো লোককে ধরা সম্ভব নয়। আমি এই পয়েন্টটা থেকে অনুবোধার কাছে কোথাও কি খুব সূক্ষ্মভাবে এটা গোটা পড়ছে, মানে কেসটাকে যে ধারায় যেভাবে সাজানো হচ্ছে। উনি খুব ভদ্র, ভালো সাইডটা বলেছেন, দুর্বল। এত মাল খেলে সোজা হবে কি করে? হজম হতে তো টাইম লাগবে, কি আশ্চর্য।
আপনি দেখুন, আমি পরপর তোমায় যুক্তি দিয়ে দেখাচ্ছি। তুমি একটা অ্যাক্সিডেন্ট করলে, সেখান থেকে তোমায় হেঁটে যেতে হয়েছে, গাড়িটা তো আটকে গেছে, একদম। তুমি গাড়ির ইয়েটা আমি ছিঁড়লে, কাগজ ছিঁড়েছি, কাগজ সেই ছিল, আচ্ছা সময় এদিকে পেয়েছি। গঙ্গার ঘাট, গঙ্গা পেরোয়নি, একদম। এদিকে টাটা বিল্ডিং, তুমি যেতেও তো 15 মিনিট 20 মিনিট সময় লাগবে, পুলিশ ফোন করবে না? ফোন করে মানে ওই ওয়াকি টকিতে ধরবে না? এক। দুই হলো এই যে তুমি দেখো প্রথমে কি বললো, পরপর বলো মদ খেয়ে কালাচ্ছিল। আচ্ছা প্রথমে 302 মুখ্যমন্ত্রী বলে দিলেন, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন একে এই চার্জশিট দাও, এই চার্জ দাও। তাহলে আমাদের একটা বললে যে ডক্ট্রিন অফ ডিকটেশন, যে পুলিশ যদি নিজের মাথা না কাটিয়ে ওপরওয়ালার ইয়েতে কিছু করে তাহলে সেই অর্ডারটা ব্যাড হয়ে যায়। সেটা তো আদার্স, আমি ও উল্টো দিকে রুখে হলে আমি কেটে রাখতাম যে মুখ্যমন্ত্রীর নির্দেশে 302 হয়েছে মার্ডার। এবার মার্ডার কি, আমি যদি জেনে বুঝে যদি মনে করি আমি এমন গাড়ি চালাচ্ছি কেউ মারা যাবেই, আমি মারার জন্য, এটা হয়তো কোনো ইয়ে হচ্ছে, প্রেয়ার হচ্ছে কোথাও, আমি বললাম এর ওপর দিয়ে গাড়ি চালাবো, কে মরলো দরকার নেই, সেটা মার্ডার হবে 301-এ, মার্ডার। অথবা আমি তোমায় ইচ্ছাকৃত সুমনকে মারবো, সেটা এক জিনিস, সেটাও মার্ডার। কিন্তু কেউ মদ খেয়ে চালাচ্ছে গাড়ি, বা আমি হাইওয়েতে চালাচ্ছি, জোরেই চালাচ্ছি, কেউ ধাক্কা মারলে মার্ডার নয়, এখানে গুলিয়ে দিল, মদ খেয়ে চালাচ্ছিল গুলিয়ে দিল। এবার বললো হয়তো 3-4 জন থাকতে পারে, তার মানে একবার বললো আননোন ড্রাইভার, আননোন ড্রাইভার, তার মানে তুমি অ্যাকিউজডের পক্ষে বলে দিচ্ছ। সে বলে দেখো এমনি ক্রিমিনাল কেসে কি হয়, ইউ হ্যাভ টু প্রুভ ইট টু দি হিল্ট, মানে একদম 100% প্রমাণ করতে হবে, 1% এ হলে সে ছাড়া পাবে। সুতরাং আননোন ড্রাইভার কে ছিল কেউ জানে না, তখন এই 3 জনের নাম দিয়ে দেবে, 3 জনের নাম দেবে, ও বলবে নজরুল সাহেব করেছে, ও বলে অরুণাবও করেছে, ও বলে এক্স্যাক্টলি যা হচ্ছে লালবাজারে এখন করছে, এক্স্যাক্টলি গুলিয়ে দাও। এবং আমি বলছি লোয়ার কোর্ট হয়তো ফিউচারে যেহেতু ফাস্ট ট্র্যাক কোর্ট করছে, হয়তো পানিশমেন্টে দিতে পারে, চাপে, মানুষের চাপে যাবে। কিন্তু যদি অ্যানালিসিস করলে বড় উকিল দিলে এ কিন্তু ছাড়া পেতে বাধ্য। অর্থাৎ আদতে কেসটা দুর্বল হয়ে গেছে, দুর্বল না, দুর্বল করা হয়েছে, দুর্বল হয়েছে না, দুর্বল করা হয়েছে। এবং পুলিশের, এবং তুমি একটা দেখো আগে এই এলাকার আগে ওমার ছিল, আমাদের কংগ্রেস করতো, ওমার খুন করে দিয়ে চলে গেল, বিদেশ চলে গেল, আর তাকে পাওয়া গেল না। তারপর রশিদ, দেখো ট্র্যাডিশনটা দেখো, তারপর সোহরাব, এই ট্র্যাডিশনটা, এবং এরা পুলিশের মদত ছাড়া ওই জায়গায় করতে পারে। আমি বারে বারে বলছি, পয়সা খেয়ে ভাই ভুড়ি মোটা হলে আমি কি করে দৌড়বো, কি করে? আমি ঠিক এই সূত্র ধরে যেটা অরুণাভ ঘোষ সংশয় প্রকাশ করছিলেন, আশঙ্কা প্রকাশ করছিলেন, পুলিশ সূত্রের খবর এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। টানা জেরা করা হচ্ছে এই সাম্বিয়া, শানু এবং জনিকে, কিন্তু এরা 3 জন পরস্পর বিরোধী কথা বলছে এবং একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। প্রশ্ন, আদতে এর ফলে কেসটা আরো দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়বে না তো? দেখুন, ফোর্ট উইলিয়ামের সামনে বায়ুসেনা জওয়ানকে পিষে মারার ঘটনায় গারদে থাকা 3 অভিযুক্তের বিরুদ্ধে এবার উঠতে শুরু করেছে এমনই প্রশ্ন। গোয়েন্দাদের একাংশের দাবি, তদন্তে কোনো রকম সহযোগিতা করছে না সাম্বিয়া, শানু এবং জনি। 3 জনের বয়ানেই বিস্তর অসঙ্গতি রয়েছে। পুলিশের অনুমান, তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য ইচ্ছাকৃতই এই ধরনের জবাব দিচ্ছে ধৃতরা। এই প্রেক্ষিতেই লালবাজারের একাংশের চাঞ্চল্যকর দাবি, পালিয়ে রাঁচিতে গিয়ে গা ঢাকা দেওয়ার সময় সাম্বিয়ারা নিজেদের মধ্যে ছকে নিয়েছিল, ধরা পড়ার পর কিভাবে তারা পুলিশকে বিভ্রান্ত করবে। কিন্তু কেন এমন দাবি করছে পুলিশ? জেরায় কি এমন বলছে সাম্বিয়ারা? পুলিশ সূত্রে খবর, আলাদা করে এবং একসঙ্গে বসিয়ে দুভাবেই ধৃতদের জেরা করেছে তারা। প্রতিবারই সাম্বিয়া দাবি করেছে সে গাড়ি চালাচ্ছিল না, গাড়িতে তারা 3 জন ছিল। সর্বোপরি দইঘাট থেকে ফেরার সময় তারা নাকি অডি নিয়ে ভুল করে রেড রোডের দিকে চলে যায়। যদিও ঠিক উল্টো দাবি করছে সাম্বিয়ার বন্ধু জনি। জেরায় সে বলছে গাড়ি সাম্বিয়া চালাচ্ছিল, গাড়িতে সে একাই ছিল। চিত্রনাট্যের তৃতীয় চরিত্র তথা শানুর দাবি, দইঘাট থেকে তারা স্কোডা নিয়ে অডির পিছু নেয়, খিদিরপুর রোড পর্যন্ত গিয়ে ফিরে আসে। ঘটনাস্থলের দিকে সাম্বিয়া একাই যায়। এরপর 3 জনকে একসঙ্গে বসিয়েও জেরা করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি। সূত্রের খবর, পুলিশ শানু এবং জনির কাছে জানতে চেয়েছে ঘটনার পর তাদের সঙ্গে সাম্বিয়ার দেখা কখন হলো। জবাবে শানু দাবি করেছে ঘটনার পর সাম্বিয়া তাদের সঙ্গে যোগাযোগ করে, তারপর তারা পালিয়ে যায়। তদন্তকারীরা পাল্টা প্রশ্ন করেন, ঘটনাস্থলে যদি সাম্বিয়া একা থাকে তাহলে তারা কেন পালিয়ে গেল? জবাবে জনি বলে, সাম্বিয়াকে লুকিয়ে রাখাই ছিল তাদের উদ্দেশ্য, কিন্তু কেন সাম্বিয়ার প্রতি এই সহানুভূতি? কারণ কি শুধুই বন্ধুত্ব? সূত্রের খবর, জবাবে শানু এবং জনি দুজনেই বলেন নানা সময় সাম্বিয়া তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। 3 জনের বয়ানই খতিয়ে দেখে সত্যিটা বোঝার চেষ্টা করছে পুলিশ। এদিকে এই মামলার তদন্ত ঘিরে বিনোজির কিছু বিধি ব্যবস্থা চালু হয়েছে লালবাজারের অন্দরে। সূত্রের খবর, ধৃতদের জেরা করার জন্য রীতিমতো রেজিস্টারে সই করতে হচ্ছে তদন্তকারীদের। কতক্ষণ কথা বলছেন তাও লিখে রাখতে হচ্ছে রেজিস্টারে। সিট সদস্য ছাড়া অন্য কাউকে অভিযুক্তদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। লালবাজারের এই বিশেষ বিধি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে লালবাজারের অন্দরেই।
ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। পার্থবাবু, এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন মোহাম্মদ সৌরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আম্বিয়ার নামে কেন হলো না? মানে সব থেকে বড় প্রশ্ন, যদি আমি পালানোটা ধরি, আম্বিয়াও তো বাবার সঙ্গে পালিয়ে গেছে, 1 নম্বর। 2 হচ্ছে পুলিশ প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন ধাপে ধাপে এগোচ্ছে। এটা কি চাপ, প্রেশার মাউন্ট করতে করতে তাদের করতে হচ্ছে? মানে আমি বলছি প্রথম থেকেই প্রত্যেকটা পদক্ষেপ সমান এবং সঠিক এবং আইন মেনে হচ্ছে না কেন? খুনিকে পালানোর সাহায্য করাটাও কিন্তু হচ্ছে, হ্যাঁ অন্যায়, ইকুয়ালি অন্যায়। কিন্তু সুমন যে প্রশ্নটা করলেন অত্যন্ত জরুরি এই কারণেই যে এক হচ্ছে যে টেলিগ্রাফ পত্রিকা দিয়ে যদি শুরু করি, তাহলে সৌরভ কে? তাহলে হচ্ছে উনি হচ্ছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে অনেক ম্যাচ লড়েছেন। আপনি লোকসভায় লড়েছেন, পৌরসভায় লড়েছেন, তোমাদের আমলেও লড়েছেন একদম। এইবার একটা জামানা, এইবার প্রশ্নটা হচ্ছে যে এহেন সৌরভ যখন বিপদে পড়লেন, তখন দাঁড়িয়ে পুলিশ তার পাশে থাকবে নানাভাবে, এটাই খুব স্বাভাবিক। নেহাত চেঁচামেচিটা বেশি হচ্ছে বলে। এবং বেসিক্যালি যেটা হচ্ছে এটা একটা ম্যাচ ফিক্সিং। আপনি বলছিলেন যে একটু হালকা করে দেখানোর কেস হচ্ছে কিনা, একদম ম্যাচ ফিক্সিং এর কেস। কারণ যে আজকের মানে সৌরভের বিরুদ্ধে বডি ওয়ারেন্ট জারি হলো, আম্বিয়ার বিরুদ্ধে নয় কেন? কিন্তু এবার বলছি সেটাও দেখবেন দুদিন বাদ ইনস্টলমেন্টে জারি হচ্ছে। সামনে ভোট এটাই। এবং আপনি দেখবেন অত্যন্ত কৌশলী ঢঙে যে সোহরাব বিদায় বলে একটা ঘোষণা করা হলো এতদিন পর। আসলে এটা বোঝার অপেক্ষা ছিল যে আসলে এবার আরাবুল সাহেব ঢুকবেন, সোহরাব বিদায় হবেন এরকম একটা ম্যাচ থেকে, আবার বিধানসভা ম্যাচের জন্য আরাবুল ঢুকবেন, আবার অন্য কোনো ম্যাচে সোহরাব সাহেব আসবেন। ফলে এই পদ্ধতিতেই শাসক দল চলছে। যখন বিধায়ক হয়েছিল বামফ্রন্ট এমনি সমর্থন দিয়েছিল খালি হাতে, এটা বললে লোকে হাসবে। কিন্তু আমার কথা হচ্ছে বামফ্রন্টের সময় উনিও বললেন যেটা নজরুল সাহেব, যে বিধায়কের হাতে বেড়ি পরিয়ে উনি ঢুকিয়ে দিয়েছিলেন হাজতে। উনি ঘটনা, হ্যাঁ উনি ঢুকিয়েছিলেন। এবার আমি আপনাকে বলি, কিন্তু এখনকার জমানাটা না একটু কোথায় ব্যতিক্রমী আপনাকে বলবো, যে আসলে পুলিশ খুব ইশারাটা ভালো বুঝতে পারে যে সিগন্যাল কি। আপনি যদি কোনো মহিলা ধর্ষিতা হন, তাহলে যদি বলেন যে ওর স্বামী সিপিএম, শাসক দল যদি বলে, পুলিশ বুঝে গেল যে কি করতে হবে। আপনি তৃণমূলের একজন বড় নেতা, তিনি কলেজে ঢুকলেন, ঢুকে ভাঙচুর করলেন, শাসক দলের পক্ষ থেকে বলা হলো বাচ্চাদের কাজ, পুলিশ বুঝে গেল যে বেল দিতে হবে। আপনি যদি বলেন যে পার্ক স্ট্রিটে একটা ধর্ষণের ঘটনা ঘটলো, তাহলে সেখানেও বললো এটা সাজানো ঘটনা, পুলিশ বুঝে গেল যে আমাকে আসলে এটা প্রসিড করা যাবে না। আর পুলিশের, আমি শাসকের এই নিদান না মেনে যে মডেল আমরা চোখের সামনে দেখেছিলাম, দময়ন্তী সেন মডেল, তিনি কলকাতা থেকে সোজা উত্তরবঙ্গে চলে গেলেন। আর আরেকটা মডেল আছে ভারতী ঘোষ মডেল, সেটা হচ্ছে দিব্য তারা বহাল রয়েছেন, শাসকের মনের ইচ্ছে মুহূর্তের মধ্যে জেনে ফেলে যা যা করার সেগুলো তারা করছেন একটার পর একটা। আমি বিজন প্রতিপত্তি মানে ফলপট্টি জুড়ে, এবং মানে 1-2 বছরের নয়, গাড়ি পার্কিং কি হবে সেই সিন্ডিকেটটা অবধি মোহাম্মদ সৌরভ চালাচ্ছেন। মানে শাসক দলের প্রত্যক্ষ মদত, সাহায্য, বরাভয়ের হাত ছাড়া এই জিনিস অসম্ভব। আমি বলছি বামফ্রন্টের দিকে তুমি আঙুল তুলতে পারো, কিন্তু ইকুয়ালি আরেকটা আঙুল তৃণমূল কংগ্রেস এবং শাসকদের দিকেও থাকবে। 14-র আগেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, 11, 12, 13, 14-তে যখন ঢুকেছে তার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসে আসেনি। তা সত্ত্বেও কিন্তু ইকুয়ালি তার প্রতিপত্তি চলছিল। 12-র একটা ঘটনা 14 থেকে 15 একই রকম রইলো। আমি হ্যাঁ ঠিক মানে কি তৃণমূলে চলে আসার পরও থাকছে। আপনি যেটা ইঙ্গিত করছেন, আমি বলছি তার আসার আগেও কিন্তু ছিল, একই রকম ভাবে ছিল। পয়সাটাই আসল, আসল হচ্ছে অর্থ। সেই অর্থটা এলো কোথা থেকে? আপনারা কিন্তু দারুণ ভাবে একটা স্টোরি করেছিলেন, বউবাজার কাণ্ডের পর কিভাবে তার কাছে টাকা এসেছে, দারুণ একটা স্টোরি দেখিয়েছে, কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলছি ক্রিমিনালরা সব সময় শাসক দলের ছাতার নিচে থাকতে চায়, শাসক দল নেবে কেন ইস্যুটা? মমতা ব্যানার্জি পুলিশ কেন ইনঅ্যাক্টিভ হবে? সেই অর্থটা নেওয়াটা যাবে কেন বিভিন্ন লোকের পকেটে? এই নেওয়াটা নিয়েও শাসক দলের মধ্যে দ্বন্দ্ব আছে, আপনারাও দেখিয়েছিলেন। আমি বলছি এইটা হওয়ার পর যারা প্রভাবশালী তত্ত্বকে খাড়া করার চেষ্টা করছিলেন, যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন বিকেলেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন অপরাধীদের শাস্তির কথাটা বলে দিয়েছিল, খালাসের বন্দোবস্ত ধারা বলেছি কিনা বিকেলে নয়, আমি আরো বলছি, তোমার সকালেই বলেছিলেন। দেখতে গেছিলেন আর্মির হাসপাতালে ওকে, সকালে সেখানে দুবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুবারই বলে দিয়েছে, নিজে বলেছে। বিকেলে নয়, সকালে 3 জন অ্যারেস্ট হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থা করছে। এই অ্যারেস্ট হয়নি, অ্যারেস্ট হয়েছে নিজেরা।
ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার করা হচ্ছে। আত্মসমর্পণ বলা যায়। মানে গোটা এটা এখান থেকে বসে আমি নিশ্চয়ই বলবো না আত্মসমর্পণ সবকটা কি পুলিশ অ্যারেস্ট করেছে, নিশ্চয়ই আমি সেই বিতর্কে ঢুকবো না। আমি সেই বিতর্কেই ঢুকবো না। তোমায় ঢুকতে হবে না, আমি শুধু তথ্যটা দিই যে যাকে নাকি গ্রেফতার করেছে পুলিশ, সে স্মার্টফোনে নিজের ছবি তুলতে তুলতে যে আমি আত্মসমর্পণ করে এই থানায় ঢুকছি, এটা তুলতে ঢুকেছে। চ্যানেলেও আমি দেখেছি। সরকার যে কাজটা করছে, মুখ্যমন্ত্রী বলার পর অ্যারেস্ট হওয়া, ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থা করা এবং পুলিশি তদন্ত, একটা তদন্ত টিম গঠন করা যেটা সিট গঠন করেছে, এর পরও আপনারা বলবেন সরকারের কাজে খামতি আছে। পুলিশের কোথাও কেউ আপনাদের কোন ইঙ্গিত থেকে যে লালবাজার থেকে নির্দেশ আছে, আর একটা কথা বলছিলেন স্টোরিতে, কোন নেতার নির্দেশ আসে প্রকাশ্যে আসুক। আমি চাইছি দুটোই প্রকাশ্যে আসুক। যারা দোষ করবে সে নেতা হোক আর পুলিশ হোক। লাভ কি বিজন, লাভ কি? প্রকাশ্যে আসেনি, সৌরভের সঙ্গে কাজের ঘনিষ্ঠতা ছিল, দল কি ব্যবস্থা নিয়েছে? কে সৌরভকে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছে? প্রকাশ্যে আসুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কোন ব্যবস্থা? এবার প্রশ্ন হলো, দোষীরা চাইবে, এই যে দোষীদের কথা উঠছিল, দোষীরা চাইবে তো গুলিয়ে দিতে। দোষী যে হবে পুলিশকে ঠান্ডা মাথায় তদন্ত করে যারা আসল খুনি সেই চিহ্নিতকরণ করে তাদের শাস্তি দেওয়াটাই আমি মনে করি চ্যালেঞ্জ, এবং খুব তাড়াতাড়ি। যে কারণেই ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হতো। আরাবুল ইসলামকে চিহ্নিত করেছিল, জেল অবধি খাটতে হলো, তারপরে তো আবার নিয়ে নেওয়া হলো ঠান্ডা মাথায়। আমি দ্রুত একবার দেখাবো যেখানে আমাদের প্রশ্নটা, এই যে অবিসংবাদী কর্তৃত্ব, ফলপট্টির, এমনকি পার্কিং এর সিন্ডিকেট অবধি চালালেন মোহাম্মদ সোহরাব, 1-2 বছর নয়, বেশ কয়েক বছর ধরে, কিভাবে সেই ক্ষমতা তার কুক্ষিগত হলো দেখুন। বাড়িতে ছেলেদের জন্য হামার, ল্যাম্বরগিনি, পোর্শের মতো কোটি কোটি টাকার গাড়ি, কলকাতায় একাধিক বাড়ি, তৃণমূলের বড় বড় নেতাদের সঙ্গে উঠা বসা। এই হলেন মেছুয়ার মোহাম্মদ সোহরাব। রেড রোডে বায়ুসেনা জওয়ানকে পিষে মারার ঘটনায় নাম জড়ালেও যাকে এখনো ছুঁতেই পারেনি পুলিশ। অনেকে বলেন কলকাতার মেছুয়া ফলপট্টির একাধিক বেআইনি চক্রের পান্ডা তিনি। অভিযোগ, এই এলাকায় ট্রাক দাঁড় করালে পার্কিং ফি দিতে হয় সোহরাবের সিন্ডিকেটকে। এমনকি তোলা আদায়ের জেরে তৈরি হওয়া যানজটে অনেক সময় জোড়াসাঁকো থানার পুলিশের গাড়িও আটকে যায় বলে অভিযোগ। एक तो लीगल पार्किंग होता है, एक तो अनलीगल पार्किंग होता है। अनलीगल पार्किंग सब उसका बाप और उसका कुछ लड़का लोग है, वो लोग उठाता है। सब पैसा वो लोग का पेट में चल जाता है। का है 4-5-6 लड़का है, वो लोग सब उठा के वो लोग को देता है, वो लोग में से वो लोग को हिस्सा मिलता है। 500 रुपया गाड़ी। মেছুয়া এলাকার বাসিন্দাদের দাবি, এই এলাকায় যতগুলি বেআইনি নির্মাণ মাথা তুলছে সবকটি থেকেই টাকা যায় সোহরাবের কাছে। ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে এদের প্রথম সবথেকে বড় ব্যাপার। মেছুয়া ফল মন্ডির আপনি বলতে পারেন এই লোকটা দখল করে সেখান থেকেই টাকাগুলো জেনারেট করছে। ইললিগাল পার্কিং, ইললিগাল কনস্ট্রাকশন, লোকালদের তো এত সাহস নেই ওদের বিরুদ্ধে বলার, কেউ মুখ খোলে না। অভিযোগ, সব জেনেও নাক গলান না কেউই। এত বছর ধরে একজন পুরো এলাকা দখল করেছে, কাউন্সিলর বিরুদ্ধে যাচ্ছে না, টোটাল কারাপশন এভরিওয়্যার আইলসে। থানা পুলিশ ওদের বিরুদ্ধে আমাদের একটা কমপ্লেনও নিচ্ছে না। স্থানীয়দের একাংশের দাবি, প্রতি মাসে পুলিশের শীর্ষ কর্তা থেকে রাজনৈতিক নেতাদের বাড়িতে পৌঁছে যায় বিদেশ থেকে আনা ফল ভর্তি ঝুড়ি সোহরাবের তরফে ভেট হিসেবে। সেই সোহরাবের ছেলে যদি বায়ুসেনা জওয়ানকে পিষে মারে তাতে আর আশ্চর্যের কি আছে? শুধু তাই নয়, লালবাজারের একটি সূত্রের দাবি, যেদিন রাতে সাম্বিয়া পুলিশের জালে ধরা পড়ে সেদিন সকালে তৃণমূল নেতা মোহাম্মদ সোহরাবকে সল্টলেক চত্বরে দেখা যায়। যদিও তারপর তিনি কোথায় উধাও হয়ে যান সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এদিকে সময় যত যাচ্ছে সোহরাবদের পলায়নের সঙ্গে পুলিশি যোগের তত্ত্ব ততই জোরালো হচ্ছে। পুলিশের একটি সূত্রের দাবি, সোহরাব ও তার বড় ছেলে আম্বিয়ার মোবাইল ফোনের কল লিস্ট ঘেটে দেখা গিয়েছে শহর ছাড়ার আগে একাধিক পুলিশ অফিসারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তারা। এছাড়াও বড়বাজারের ব্যবসায়ীদের একটি অংশের দাবি, মধ্য কলকাতার একটি থানার ওসির সঙ্গে সোহরাবের ভাই রাজুর ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। ওই ওসি শাসক দলেরও আস্থাভাজন বলে সূত্রের দাবি। তবে কি ক্ষোভের মুখে এমন বহু পুলিশ কর্তার নাম বলে ফেলতে পারেন বলেই সোহরাবকে ধরার সাহস দেখাচ্ছে না পুলিশ? প্রশ্ন তুলছেন অনেকেই, যদিও এ ব্যাপারে লালবাজার সরকারিভাবে কোনো মন্তব্য করতে চায়নি। প্রকাশ সিনহা ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরবো আর এক অত্যাচারের গল্পে। 24 বছর আগে, প্রায় আড়াই দশক আগে মেদিনীপুরে চুনি কোটালের ঘটনা আমাদের চোখে জল এনেছিল। আজ হায়দ্রাবাদের ছাত্রের মৃত্যু বোধহয় আরও একবার সেই ঘটনা মনে করিয়ে দিল। ছোট্ট একটা বিরতির পর সেই আলোচনায় ফিরছি সঙ্গে। আসল দোষ কে করিল, কার হইল সাজা, আড়াল থেকে আসল দোষী দেখছে এর মজা। প্রতিবাদ নামের এই কবিতাটি যিনি লিখেছিলেন 27 বছর বয়সে, হুবহু যে বয়সে হায়দ্রাবাদের এই ছাত্র রোহিত ভেমুলাকে পৃথিবী ছাড়তে হয়েছিল, আত্মহত্যা করতে হয়েছিল নানা গঞ্জনা এবং অত্যাচারে, সেই মেয়েটি আমাদের এই রাজ্যের মেদিনীপুরের সেই চুনি কোটাল এই কবিতাটি লিখেছিল। আশ্চর্য সমাপতন দেখুন, 27 বছর বয়সে দুজনকেই পৃথিবী ছাড়তে হলো। 24 বছরের ব্যবধান আমাদের আরও একবার এই রাজনীতির তরজার মাঝেও এই প্রশ্নের মুখে দাঁড় করায় যে সত্যি সত্যি আমাদের সমাজ এগিয়েছে নাকি আরও দু কদম পিছিয়েছে। এই নিয়ে আমাদের এই দ্বিতীয় পর্ব, আমাদের এখনকার বিষয়। প্ররোচনাতেই আত্মঘাতী হায়দ্রাবাদের ছাত্র, দেশ জুড়ে নিন্দায়, সাসপেনশন উঠল বাকি 4 জনের। চুনি কোটাল থেকে রোহিত, নিয়তি এটাই। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন প্রভাকর তিওয়ারি, বিজেপি নেতা, আছেন রিজু ঘোষাল, কংগ্রেস নেতা, আছেন শ্রুতিনাথ প্রহরা, অধ্যাপক, এবং অধ্যাপক সুরজিৎ মুখোপাধ্যায়, সমাজতাত্ত্বিক। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো আজকের এই হায়দ্রাবাদ নিয়ে কিন্তু জাতীয় রাজনীতি উত্তাল। একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পৌঁছে গেলেন এবং 4 জন যাদের সাসপেন্ড করা হয়েছিল, যাদের মাথায় সাসপেনশনের খাঁড়া নেবেছিল, সেই 4 জন ছাত্রের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হলো। প্রশ্ন ওঠে যে তাহলে এই গোটা অভিযোগটা কি মিথ্যে ছিল? সেটা সাসপেনশন তুলে নেওয়ার প্রমাণ হয়ে গেল। দেখুন, দেশজোড়া বিতর্কের মুখে 4 দলিত ছাত্রের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নিল হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়। যদিও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। অপমানের বোঝা মাথায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তরুণ একটি প্রাণ। রবি ঠাকুরের গল্পে কাদম্বরী মোড়ে প্রমাণ করেছিলেন যে তিনি মরেননি। অনেকে বলছেন এক্ষেত্রেও রোহিত প্রাণ দিয়ে প্রমাণ করে গেলেন তিনি ভুল ছিলেন না। না হলে কেন প্রত্যাহার করা হলো সাসপেনশন? তবে এই বিতর্কিত সাসপেনশন প্রত্যাহার হয়ে গেলেও দলিত ছাত্রের আত্মহত্যা ঘিরে তৈরি হওয়া বিতর্ক কিন্তু এত সহজে পিছু ছাড়ছে না মোদী সরকারের, যা আরও স্পষ্ট করে দিয়ে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ দলিত অধ্যাপকেরা। তার কারণও অবশ্য মোদী মন্ত্রিসভার এক সদস্যের দাবি। The Executive Council Subcommittee, headed by a senior-most professor, and here again I am compelled to report that this professor is himself from the Dalit community. It was constituted and it upheld the punishments and the recommendation of expulsion of these students. কিন্তু হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়েরই দলিত অধ্যাপকদের দাবি, ওই কমিটির মাথায় যিনি ছিলেন তিনি মোটেও দলিত নন। Professor Vipin Srivastava, senior most professor of the School of Physics, headed that committee. So he is the chairman of the committee. However, as a 6th one, I was co-opted as the DSW, Dean Students Welfare, since I know the issue from the beginning. এই পরিস্থিতিতে মোদীর মন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছে কংগ্রেস। जिस प्रकार से उन्होंने देश को झूठ बोला, बदनीयती से गुमराह करने की कोशिश की, इससे भाजपा और मोदी सरकार की दुर्भावना, दलित विरोधी मानसिकता, गरीब विरोधी मानसिकता साबित हो जाती है। भारतीय राष्ट्रीय कांग्रेस मांग करती है कि श्रीमती स्मृति ईरानी को देश को गुमराह करने, दलित छात्र विरोधी मानसिकता के कारण फौरन अपने पद से बर्खास्त किया जाना चाहिए। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি স্মৃতি ইরানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন অরবিন্দ কেজরিওয়ালও। स्मृति ईरानी जी ने जो कल झूठ बोला, गंदी जाति की राजनीति करने की कोशिश की और लोगों की, स्टूडेंट्स की भावनाओं से खिलवाड़ करने की कोशिश की, स्मृति ईरानी पूरे देश से माफी मांगे। प्रधानमंत्री जी से निवेदन करते हैं कि वो तुरंत इन दोनों मंत्रियों को अपनी यूनियन कैबिनेट से बाहर करें, स्मृति ईरानी जी को और दत्ता राय जी को। দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় বাইরের পাশাপাশি ঘরেও মোদীর চাপ বাড়ছে। निष्पक्ष
और स्वतंत्र एजेंसी से इसकी पूरी जांच की जाए ताकि तथ्य सामने आए, फैक्ट सामने आए, भले वो सीबीआई हो। বিতর্ক চলছে, দাবি উঠছে, কিন্তু ব্যবস্থা হবে কি? কারণ এর আগেও তো দলিত শিশুদের মৃত্যুর সঙ্গে কার্যত কুকুরকে ঢেল মারার তুলনা টেনে বিতর্কের মুখে পড়েছিলেন মোদির আরেক মন্ত্রী ভিকে সিংহ। तो हर चीज के अंदर कि जी वहाँ पे उसने पत्थर मार दिया कुत्ते के तो सरकार जिम्मेवार है, ऐसे नहीं है। এমন মন্তব্যের পরও ভিকে সিংহর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মোদী সরকার। হায়দ্রাবাদের দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় তো একেবারে এফআইআর এ নাম রয়েছে মোদী মন্ত্রিসভা সদস্য বন্দারু দত্তাত্রেয়ের, কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, রীতিমতো তার পাশে দাঁড়িয়ে লড়াই করে চলেছে বিজেপি। कांग्रेस की तो आदत सी बन गई है हर बात पे रिजाइन। उनकी तो सुबह से शाम तक एक बार किसी न किसी का त्याग पत्र मांग ही लेते हैं वो, उनके पास इसके अलावा चारा क्या है। কিন্তু একবার দলিত বিরোধী তকমা লেগে গেলে তা বিজেপির পক্ষে সহজে তোলা সম্ভব হবে তো? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের। এবিপি আনন্দ। প্রগত বিশ্বাস করুন এই অনুষ্ঠানটা রোহিত নিয়েও করা যায়, আর রাজনীতিবিদরা বিপদে পড়লে যে কত নির্জলা মিথ্যে কথা বলেন সেটা নিয়েও করা যেত। মানে এই ঘটনায় তো সত্যি কথা দূরবীন দিয়ে দেখতে হয় সরকার পক্ষের, গোড়া থেকে মিথ্যাচার হয়েছে। আমি দেখছিলাম যেদিন এই ঘটনা সামনে আসে, যার কয়েক ঘন্টা আগে রোহিতকে এই পৃথিবী হারিয়েছে, সেখান থেকে প্রত্যেক শাসক দলের রাজনীতিবিদ একটা কথা বলছিলেন যে ওরা মারপিট করে এবং হাসপাতালে ভর্তি করেছে একজন এবিভিপি ছাত্রকে। ইন্ডিয়ান এক্সপ্রেস কালকে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে হাসপাতালে যে ছাত্র ভর্তি তার অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য মারপিটের সঙ্গে কোনো মিল নেই। এক নম্বর। প্রকাশদা দ্বিতীয় মিথ্যে, 2.5 মাসে 5টা চিঠি, 25 দিনের মধ্যে 4টে চিঠি। স্মৃতি ইরানি বলছেন কেন্দ্র কোনো চাপ দেয়নি। এইটাকে যদি চাপ না বলা হয় কোনটাকে চাপ আপনি বুঝিয়ে দিন। আর আরেকটা মিথ্যে তো আমরা শুরুতেই দেখালাম যে নিজে দাবি করছেন সাংবাদিক সম্মেলন করে যে সাসপেনশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কমিটি, তার মাথায় একজন দলিত অধ্যাপক। আর একটা নির্জলা মিথ্যে। কি বলবেন প্রভাকরদা? দেখুন, এই ঘটনাটা নিয়ে আমি মনে করি ঘটনাটা অবশ্যই দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক, নিন্দনীয়। আর দলিত ছাড়া যদি ব্রাহ্মণও এইভাবে সুইসাইড করতো তাহলে একইভাবে নিন্দা করতাম আমরা। কিন্তু এই প্ররোচনাটা হয়েছে এটা তো প্রমাণিত হয়নি। প্রমাণনা হয়েছে এটা তদন্ত বলবে। চিঠি কেন? চিঠি তো বাঙ্গারু শুধু লেখেননি, তার আগে হেমন্তরাও কংগ্রেসের নেতাও চিঠি লিখেছিলেন। একমাত্র এটা পরিষ্কার রাজনীতি হচ্ছে। বিহার নির্বাচনের আগে যেভাবে একটা আমি বলছি মানব উন্নয়ন মন্ত্রী আর একজন কংগ্রেসের সাধারণ নেতা চেষ্টা হচ্ছে যে বিজেপি হচ্ছে দলিত বিরোধী। বিজেপির সবচেয়ে বেশি দলিত এমপি আছে 38 জন, সবচেয়ে বেশি এসসি এমপি বিজেপির আছে। এই ঘটনায় মুখ খুলুন। আরে ঘটনার মুখ খোলার মতন থাকে। তার আগে তো রিপোর্ট করেছে 7 জনের কংগ্রেসের নেতা চেয়েছেন, লিখেছেন চিঠি। এচআরডি মিনিস্টার তখন কংগ্রেস ছিল ক্ষমতায়, 4 মাস ছিল কংগ্রেস ক্ষমতায়। কংগ্রেস আমলে চিঠি তো লিখেছেন। তদন্ত কমিটিটা গঠন করেছে ইউনিভার্সিটি, হ্যাঁ, অ্যাকশনও নিয়েছে, সাসপেন্ডও করেছে ইউনিভার্সিটি। চাপে পড়ে তো মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী যদি 2.5 মাসে 5টা চিঠি দেয়, 25 দিনে 4টে চিঠি দেয়, মানে কি বের করে দাও। এই নির্দেশটা অ্যাডমিনিস্ট্রেশনে এচআরডি মিনিস্ট্রি নেই, সেই জন্যই তো প্রশ্ন। আরে প্রভাকরদা, সেই জন্যই তো এতক্ষণ আপনার সাথে কথা বলছি যে অন্যায় ডাবল অন্যায়। আর যদি এচআরডি মিনিস্ট্রিকে চিঠি লেখায় সে তো স্ট্যাটাস রিপোর্ট চাইবে। এদিকে স্বাধিকারের কথা বলছে, প্রশাসনের কথা বলছে, আর চিঠি দিচ্ছে, দলিত প্রেম দেখাচ্ছেন। ওদিকে এমসিডি স্ট্রাইক, বেতন পাচ্ছে না। শুধু রাজনীতি হচ্ছে। রাহুল গান্ধী কোথায় এরা ইন্টেলেকচুয়াল কোথায়? আলিগড় ইউনিভার্সিটি থেকে কোটা তুলে দেওয়া হলো, এসসি কোটা তুলে দেওয়া হলো।
হ্যাঁ জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি ভালো, এসসি কোটা তুলে দেওয়া হলো। কোথায় রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে না? নানা অভিযোগ করতে পারেন, কিন্তু আমাদের প্রশ্নটা একই রয়ে গেল যে পৃথিবীতে সত্যি আর মিথ্যের মধ্যে তফাৎটা রাজনীতিবিদরা সেই দেওয়াল কি ভেঙে দিলেন? আরেকটা প্রভাবদাকে থামাতে আমি মিথ্যের আরেকটা উদাহরণ রাখছি। মৃত্যুর পরও রেহাই নেই, প্রতিনিয়ত তাকে জড়িয়ে তোলা হচ্ছে একের পর এক অভিযোগ, একের পর এক দাবি, যদিও সেই সমস্ত দাবির সত্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরএসএস-পন্থী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা সুশীল কুমারের অভিযোগের প্রেক্ষিতে সাসপেন্ড করা হয়েছিল হায়দ্রাবাদের দলিত ছাত্র রোহিতকে। সুশীল দাবি করেছিলেন রোহিত ভেমুলা নাকি তাকে এমন মারধর করেছিলেন যে হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। অথচ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে চিকিৎসক ওই ছাত্রনেতার অস্ত্রোপচার করেছিলেন তিনি জানিয়েছেন অপারেশন করে তার অ্যাপেন্ডিক্স বাদ দেওয়া হয়েছে, মারধরের ফলে এটা হয়েছে বলে তার মনে হয়নি। শুধু এবিভিপি নেতাই নন, প্রশ্নের মুখে পড়েছে খোদ মোদী সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর দাবির সত্যতাও। স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের কার্যপ্রণালীতে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ভুল প্রমাণ করতে মোদীর মন্ত্রী স্মৃতি ইরানি বুধবার দাবি করেন রোহিত সহ 5 দলিত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার মন্ত্রক কোনো চাপ দেয়নি, যে চিঠিগুলি পাঠানো হয়েছিল তা নেহাতি রুটিন পদক্ষেপ। Our communication to the university is very simple. It's a standard procedure. কিন্তু শিক্ষামহলের একাংশের প্রশ্ন, পরপর 4টি চিঠি কি কখনো রুটিন হতে পারে? দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2015 আগস্টে দলিত ছাত্র রোহিত ভেমুলার সংগঠন আম্বেদকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ জানিয়ে মানব সম্পদ মন্ত্রকে চিঠি দেন মোদী মন্ত্রিসভার শ্রমমন্ত্রী তথা বিজেপি সাংসদ বন্দারু দত্তাত্রেয়। इससे भाजपा और मोदी सरकार की दुर्भावना, दलित विरोधी मानसिकता, गरीब विरोधी मानसिकता साबित हो जाती है। মোদী মন্ত্রিসভার সদস্য বন্দারু দত্তাত্রেয়র চিঠি পাওয়ার পরই তড়িঘড়ি তা হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেয় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এরপর ওই দলিত ছাত্রদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো তা জানতে চেয়ে প্রায় প্রতি মাসে চিঠি দেয় স্মৃতি ইরানির মন্ত্রক। মোট 4টি রিমাইন্ডার পাঠায় তারা। এর মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর চিঠির প্রেক্ষিতে যে 3টি রিমাইন্ডার পাঠানো হয় তার প্রথমটি যায় 24শে সেপ্টেম্বর, দ্বিতীয়টি 6ই অক্টোবর এবং পরেরটি নভেম্বরের 19 তারিখ। অর্থাৎ মাত্র 1 মাস 25 দিনের মধ্যে 3টি চিঠি। তারপর 7ই জানুয়ারি কেন্দ্রকে চিঠি লিখে বিশ্ববিদ্যালয় জানায় তারা ওই ছাত্রদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন 5 দলিত ছাত্রের শাস্তির জন্য প্রথমে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি আর তারপরই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এত তৎপরতা কি কখনো রুটিন হতে পারে? এবিপি আনন্দ। সুধীনাথদা, আপনি রাজনীতির সঙ্গে যুক্ত, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আপনার অধ্যাপক সত্তার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে এই দেশে রাজনীতিবিদরা আম্বেদকরের মূর্তি বসানো ছাড়া আর কি করেছেন? এই সব ঘটনা এই 2016-তে দাঁড়িয়ে দেখলে মনে হয় সত্যি সত্যি দলিত মানে একটা পলিটিশিয়ানদের কাছে ভোট ব্যাংক, নাথিং বিয়ন্ড দ্যাট। মানে আমি বলছি, আপনি 31 বছর অধ্যাপনা করেছেন, অটোনমির অর্থ কি এই 2.5 মাসে 5টা চিঠি আর 25 দিনে 4টে চিঠি? এর থেকে তো ফোন তুলে বের করে দেওয়াটা বলা শোভন ছিল। কার্যত তাই বলা হয়েছে। কি ব্যবস্থা না হচ্ছে যখন স্মৃতি ইরানির দপ্তর থেকে এটা আসছে, তার মানে চাপটা তৈরি হচ্ছে। এবং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রোলটাও খুবই আনফর্চুনেট। একজন উপাচার্য এইভাবে অটোনমাস ইউনিভার্সিটি আদৌ অটোনমাস বলে না। আমাদের রাজ্যেও যে বিতর্ক ওঠে প্রেসিডেন্সি আদৌ অটোনমি এনজয় করে কি করে না, গতকাল অমর্ত্য সেন যে বিতর্কটা তুলেছেন, আমি সেই ইয়েতে যাচ্ছি না। একটা ব্যাপার সুমন, আমি তোমার সঙ্গে একমত, কিন্তু সবাই মানবে আমাদের দেশে এই দলিতদের ওপর যে অত্যাচার, লাঞ্ছনা, এই ধরনের যে নিপীড়নের ঘটনাটা এটা চলছে। সমস্যাটা বেড়েছে বিজেপি সরকারে আসার পর। প্রভাকর বাবু রাগ করুন আর যাই করুন, আপনি যতক্ষণ বলেছেন আমি কিন্তু ডিস্টার্ব করিনি, একটি কথা বলিনি। আমি প্লিজ আমাকে আমার কথাটুকু বলতে দিন। বিজেপি আসার পর যেটা হয়েছে, এই ধর্মীয় মেরুকরণের যে স্টাইলটা, এই একই স্টাইলে জাতপাত ভিত্তিক মেরুকরণেরও একটা চেষ্টা চলছে। তুমি শুভম তোমাদের স্টুডিওরই আর্কাইভ ধরে যদি এগো, তাহলে দেখবে গোটা উত্তরপ্রদেশ, হরিয়ানা, এই গোটা চত্বরে তোমরা শুধু বিকে সিং এর ওইটা দেখালে, একের পর এক মানে একজন দলিত ছেলে সে
ভালোবেসেছে কোনো একটা উচ্চ জাতের মেয়েকে, ব্যাস তার উপর যে অত্যাচার, যে ধরনের, গ্রামের পর গ্রাম, দক্ষিণ ভারতে মন্দিরে ঢোকা, তা নিয়ে একটা ভয়ঙ্কর। আমি বলছি এই বিজেপি সরকারে আসার পর আমি হায়দ্রাবাদের ঘটনাটাকে আমি এই জায়গাটা ডিফার করলাম। আমি প্রভাকারদের এই ঘটনা না বিচ্ছিন্নভাবে দেখবেন না, এইটাই তো আমার কাছে চিন্তার, যে এটা ধারাবাহিকভাবে এটা চলছে। বিজেপি ও নন বিজেপি, আমি বলছি আমি যদি 24 বছর আগে এই রাজ্যের মেদিনীপুরে চলে যাই, চুনি কোটাল পাবো। চুনি কোটালের ঘটনাও দুর্ভাগ্যজনক, এটা নিয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, সরকারি স্তরে এই ঘটনাকে প্রমোট করা, এই যে তোমরা যে কথাটা স্মৃতি ইরানির বক্তব্য দিয়ে বলবার চেষ্টা করবে, স্মৃতি ইরানি কেন বলছেন এই কথাটা, তার মানে এই যে রোহিতের মৃত্যুটাকে জাস্টিফাই করার একটা সরকারি প্রচেষ্টা, এটা কিন্তু আগে ছিল না। এইটা যদি তুমি মিলিয়ে দাও, মানে এই তো দ্বিফলা, মানে একদিকে সরকারি প্রচেষ্টা, আরেকটা দিয়ে মৃত্যুর পরও রোহিতকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সভ্য সমাজে হয় না কোনোভাবে, মানে প্রায় রাষ্ট্রবিরোধী একটা সন্ত্রাসবাদী চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেশের মন্ত্রী গোটা ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তারা এখনো পর্যন্ত কোন সাহসে এই ছেলেটির এইভাবে অকালে হারিয়ে যাওয়া, এই ধরনের একজন ছাত্র এবং গবেষক তার হারিয়ে যাওয়ার ঘটনা বিন্দুমাত্র। আমি একটু রিজুর কাছে আসবো। রিজু, আমি বিকে সিং এর খুব সচেতন ভাবে ওই অংশটা দেখালাম, তার কারণ ইস্যুটা কি, হরিয়ানার দুজন দলিত শিশুকে খুন করা হয়েছে, তারপরে একজন প্রাক্তন সেনা প্রধান, বিদেশ দপ্তরের একজন প্রতিমন্ত্রী, তিনি বলতে পারেন মানে কোনোভাবে কুকুরের সঙ্গে, কুকুর সারমেয়দের সঙ্গে ঢিল ছোড়া হয়েছে, এই উদাহরণ মুখ দিয়ে উচ্চারণ, এবং এখানেও শেষ নয়, কারুর ব্যক্তিগত রুচি, শব্দচয়ন এটা হতে পারে, তাকে দলের থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, কোনো সতর্ক করা হলো না, এমনকি মানে একটা পাবলিকলি তিরস্কার অবধি করা হলো না। মানে কি দুর্ভাগ্যজনক। প্রথম কথা বলি, আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলছি, আমি নিজে ব্রাহ্মণ সন্তান, কিন্তু আমি মনে করি ব্রাহ্মণ্যবাদকে বিজেপি যেভাবে প্রাধান্য দিচ্ছে, কংগ্রেস দিচ্ছে, কেউ নেই, ওই ব্রাহ্মণ ফ্যামিলি কংগ্রেসকে লিড করে। দাঁড়ান, আমাকে বলতে দিন প্লিজ। আর একটা ওবিসিকে বসিয়েছিলেন, তার বাক্সকে আপনি ইতিহাসটাই জানেন না। ব্রাহ্মণ ছাড়া কেউ ওয়েট করে, তার জন্য আপনারা এরকম ওবিসিকে তাড়িয়ে দিয়েছিলেন বাক্সটা। এই তো মুশকিল, আমার পার্টিতে কাকে আমি তাড়াবো সেটাও যদি বিজেপি ঠিক করে দেয়, তাহলে আমরা চলে যাওয়া উচিত এখান থেকে। ব্রাহ্মণবাদী পার্টি, অ্যাবসলিউটলি ব্রাহ্মণ্যবাদী পার্টি। আরএসএস এর কোন প্রধানটা ব্রাহ্মণ আপনি বলুন? আজকে আমার আরএসএস এর কোন প্রধান ব্রাহ্মণ বলুন? বিশ্ব বিজেপির সংঘ পরিবারের স্টুল হচ্ছে বিজেপি। কি বলছেন আপনি? ওবিসি প্রধানমন্ত্রী আজকে চর্চা হলো, সেই জন্য আমি লাইভ জানিয়ে আছি। আমি একটু দর্শকদের মনে করে দিতে চাইবো যে 1985 সালে আনন্দবাজার পত্রিকা জানুয়ারি মাসে ডাবল কলম হেডলাইন হয়েছিল যে চুনি কোটালের স্বপ্ন সত্যি হলো। সেই শিরোনাম নিঃসন্দেহে গর্বিত করেছিল যে সত্যি সত্যি আমরা বোধহয় এগোচ্ছি, তার কারণ লোধা সম্প্রদায় থেকে প্রথম একদম অপরাধপ্রবণ জাতি বলে সরকারি নথিতে যাদের কটাক্ষ করা হতো, সেইখান থেকে উঠে আসা প্রথম মহিলা গ্র্যাজুয়েট একেবারে। কিন্তু তারপর এই 27 বছর বয়সে, যে 27 বছর বয়সে রোহিতকে আত্মহননের পথ বেছে নিতে হলো, চুনি কোটালকেও আত্মহত্যা করতে হয়েছিল। দেখুন, দুজনের মিল বিস্তর, গরিব পরিবার, সমাজের প্রান্তিক শ্রেণীর বাসিন্দা, ছোটবেলা থেকেই মেধাবী, দু চোখে স্বপ্ন, অন্যায়ের সঙ্গে আপোষহীন লড়াইয়ের মানসিকতা, কিন্তু শেষ পর্যন্ত আর না পেরে নিজেকেই শেষ করে ফেলা। সেই 27 আকাশে কালো মেঘ। হায়দ্রাবাদের দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় অনেকেই ইতিহাসের পাতা উল্টাতে শুরু করেছেন। মনে পড়ে যাচ্ছে একটা নাম, চুনি কোটাল, এই বাংলারই এক তরুণী। রোহিতের মতোই জীবনের 27তম বছরে এসে নিজেকে শেষ করে দিয়েছিলেন যিনি। হতদরিদ্র পরিবার, মাটির ঘর, পেটে খিদে, সংসারে শুধুই অনটন, এসবের সঙ্গে লড়াই করে এক তরুণী জায়গা করে নিয়েছিলেন প্রথম সারিতে। 1985 সালে দেশের প্রথম মহিলা লোধা গ্র্যাজুয়েট হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন চুনি কোটাল। দেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছিল তার খবর। লোধা সম্প্রদায়ের ছোট্ট মেয়েটা ইতিহাস তৈরি করেছিলেন। ভর্তি হয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি তার সুখ। অভিযোগ, তার আদিবাসী হওয়া, গরিব পরিবার থেকে উঠে আসা, এসবের জন্য ভেসে আসত ব্যঙ্গ বিদ্রুপ। এসব সহ্য করেও লড়াই চালাচ্ছিলেন চুনি।
MA পার্ট 1-এ মাত্র 7 নম্বরের জন্য ফার্স্ট ক্লাস থেকে বঞ্চিত থেকে গিয়েছিলেন, তাই উঠে পড়ে লেগেছিলেন ফাইনাল পরীক্ষায় দারুণ কিছু একটা করার জন্য। চাকরি, তার সঙ্গে রাতভর পড়াশুনো। কিন্তু শেষ পর্যন্ত কি যেন হয়ে গেল। 1992 সালে একদিন গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের এই ছাত্রী। রোহিতের মতোই তখনও তার বয়স 27। রোহিতের আত্মহত্যার ক্ষেত্রে যেমন উপাচার্যের দিকে অভিযোগের আঙুল, তেমনি চুনি কোটালের আত্মহত্যার ক্ষেত্রেও এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। চুনি কোটালের স্বামী অভিযোগ করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক চুনি কোটালের সঙ্গে লাগাতার খারাপ ব্যবহার করেছিলেন। ওই অধ্যাপকের জন্য চুনি একবার পরীক্ষা দিতে পারেননি, পরে তাকে ফের পরীক্ষা দিতে দেবেন না বলে হুমকি দিয়েছিলেন ওই অধ্যাপক। এমনকি ওই অধ্যাপক নাকি এও বলেছিলেন লোধা পরিবারের মেয়ে হওয়ায় চুনির স্নাতকোত্তর শ্রেণীতে পড়ার অধিকারই নেই। চুনির স্বামীর দাবি অনুযায়ী আত্মহত্যার আগে চুনি বারবার বলেছিলেন ওরা আমাকে শেষ করে দেবে। শেষ অবধি দলিত সম্প্রদায়ের রোহিতের মতোই নিজেকে শেষ করে দিয়েছিলেন লোধা সম্প্রদায়ের চুনি। রোহিত যেভাবে নিজের সুইসাইড নোটে কাউকে দোষারোপ করেননি, চুনিও তাই করেছিলেন। রোহিতের সুইসাইড নোটে ছিল পরিবারের কথা, চুনির সুইসাইড নোটে ছিল বাবার কথা। আর কত চুনি রোহিতকে এভাবে নিজেদের শেষ করতে হবে, এই প্রশ্নটা বড় হয়ে উঠেছে। আর এই প্রেক্ষাপটেই চিন্তা আরও বাড়িয়েছে সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিতোষ মণ্ডলের এক অভিযোগ। তিনি দাবি করেন দলিত বলে তাকে পড়ুয়ারা হেনস্থা করেন। কবে শেষ হবে এই ভেদাভেদ, প্রশ্ন অনেকেরই। এবিপি আনন্দ। সজীববাবু, কোন দল দলিত বিরোধী, কোন দল দলিত বিরোধী নয়, এই রাজনৈতিক বিতর্কের বাইরে আমি যদি খুব সহজ সাপটাভাবে একটা প্রশ্ন রাখি আপনার কাছে, যে আর কতদিন এই রোহিতদের, এই চুনিদের আমরা হারাবো এইভাবে? এটা প্রথমত বলতে হবে যে খুবই নিন্দনীয় শুধু নয়, আমি একজন অধ্যাপক হিসেবে, মাস্টারমশাই হিসেবে মনে করি যে আমরা অধ্যাপকরা এই রকম জনজাতি থেকে, উপজাতি থেকে যে আসার যে স্টুডেন্ট, তাদেরকে আমরা উই হ্যাভ লেট দেম ডাউন। এটা প্রথম বড় কথা। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে আমাদের ভারতীয় সংবিধান, কনস্টিটিউশন গ্যারান্টি দেয় রাইট টু লাইফ অ্যান্ড ডিগনিটি। কারেক্ট। যেটা এখানে তো হলো যে তাকে শুধু সাসপেন্ড করা হলো না, মনে রাখবেন সাসপেনশনের একটা বড় জায়গা ছিল যে তাকে কমন এরিয়াতে ঢুকতে দেওয়া হবে না, তাকে ছাত্রাবাস থেকে বার করে দেওয়া হলো, লাইব্রেরিতে তাকে দেওয়া হলো না। অর্থাৎ সে যে প্রান্তিক মানুষ, দপ্তরের চিঠিগুলো আপনি দেখবেন যে কেন সে ঢুকছে তার কৈফিয়ত চাওয়া হচ্ছে। পরে আসছি, আমি আসছি, আত্মহত্যার দিকে ঠেলে আমি একবার আসছি। আমি বলছি যে সাসপেনশন করা আর এইভাবে এক্সক্লুশন করা, এর মধ্যে তফাৎ করতে হবে। এটা সাসপেনশন নয়, একে আমি বলছি এক্সক্লুশন, মার্জিনালাইজেশন। সোশ্যাল বয় সোশ্যাল বয় যেভাবে গ্রামের দিকে দোকানাপিত বন্ধ লাগানের দৃশ্যটা মনে হচ্ছে, বাইরে বসে আছে ওই ছেলেটি, বলটা দিতে পারছে, বল দিতে পারছে, দোকানাপিত বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কতদিন ধরে হচ্ছে ছবিটা আবার ফিরে সুমন, আমিও জানি না, আমার মনে হয় যে তুমিও যে বলতে পারবে না যে সেই একালব্যের গল্প বারবার করে রিপিট করা। একদম। আর কতজন দ্রোণাচার্যকে আমরা বলবো যে এরা হচ্ছে গুরু, তার নামে আমরা সম্মান দিচ্ছি। আমাদের এখানে অস্বস্তি লাগে যে যে মানুষ কিনা একজনের তার আঙুলটা কেটে দিল এই জন্য যে সে তার অর্জুন ফেভারিট ছাত্রের সঙ্গে কম্পিট করতে পারবে না, তার নামে কিন্তু আমরা অ্যাওয়ার্ড দিই, তাকে আমরা মাস্টারমশাই বলছি, গুরু বলছি। আমার কাছে সে মাস্টারমশাই নয়, তার কারণ মাস্টারমশাইরা এনেবল করে স্টুডেন্ট, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা করে দেয়। আমি আজকে এখানে এসেছি এই জন্য যে আমার মাস্টারমশাই ছিল বলে, আজকে যদি না থাকতো, আপনিও থাকতেন না, আমিও থাকতাম না, কেউ এখানে থাকতাম না। জোর গলা আগে এটা বলতে হবে। তাহলে মাস্টারমশাইদের প্রথম প্রাথমিক দায়িত্ব আছে। কিন্তু আমরা যদি আজকে দেখি যে ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে, ছাত্ররা ইনসিকিউরিটিতে ভুগছে, তার কারণ তারা দেখতে পাচ্ছে যে মাস্টাররা তাদের সাথে নেই। কোথাও একটা কমিউনিকেশন স্টুডেন্ট এবং টিচারের মধ্যে ব্রেকডাউন করে গেছে। আজকে একজন অধ্যাপক তিনি ভাইস চ্যান্সেলর হতেই পারেন, কিন্তু ভাইস চ্যান্সেলর হয়ে গেছেন বলে তিনি অধ্যাপক নন, এটাকে উল্টো জিজ্ঞেস করা যায়। যদি আজকে একটা ছাত্র দুষ্টুমি করতেই পারে, একটা এমন একটা বয়স আছে সেখানে অনেক রকম সে কাজ করতে পারে, যে কাজগুলো হয়তো সে কোট আনকোট নর্মাল নয়। আমি মাস্টারমশাই হিসাবে আমি কি করব? পুলিশ ডাকবো? আমি মাস্টারমশাই হিসাবে কি বলবো যে আমাকে আমার মন্ত্রী বলেছে বলে তোমাকে আমি বার করে দিচ্ছি? আমি মাস্টারমশাইকে বলবো দেখো ভাই কি হয়েছিল বলো দেখি, আমি ডায়ালগে যাবো। তো আমার তো স্থানটা তো ওদের থেকেও শক্ত জায়গা, আমি মন্ত্রীর থেকেও পুলিশের থেকেও ভালো জায়গায় আছি, তার কারণ আমার লেজিটিমেসি আছে কোথাও কোথাও। হ্যাঁ, একদম একদম, আমি তাকে সেখানে বলবো। অর্থাৎ আমরা বলতে পারছি না কেন, এবার জিজ্ঞেস করা হোক কেন, তার কারণ আমরা ইনসেনসিটিভ। আমরা দলিত সমাজের প্রতি, জনজাতির প্রতি
ইনসেনসিটিভ একদম। এবং সেই সমস্যা এখনো পর্যন্ত এই 2016-তে ভারতবর্ষের বুকে আমরা বহন করে চলেছি। কোনো সন্দেহ নেই যে রোহিতের ঘটনায় রাজনীতির ঘোলা জলে অনেক মাছ ধরার চেষ্টা হবে, কিন্তু সত্যতা এইটাই যে একই জায়গায় বোধহয় আমরা দাঁড়িয়ে আছি, 2 কদম পিছিয়েও যেতে পারি। নিঃসন্দেহে দুর্ভাগ্যের। আমরা এই অনুষ্ঠান আসুন শেষ করি রোহিতেরই সুইসাইড নোট, অনেকে বলছেন চিঠি, তার একটা অংশ দেখে। তার কারণ সত্যি সত্যি সেই চিঠি, সেই সুইসাইড নোটে যে চোখের জল, যে যন্ত্রণা মিশেছিল, আর কোনো রোহিতকে, আর কোনো চুনি কোটালকে যেন কোনোদিন সেটা পেতে না হয়। এই প্রার্থনা দিয়ে অনুষ্ঠান শেষ করি। আমার জন্য চোখের জল ফেলো না, এটা যেন যে বেঁচে থাকার থেকে মরে গেলেই আমি সুখী হব। 27 বছরের ছেলেটার লম্বা সুইসাইড নোটের এই লাইন দুটোই তার মনের কথা স্পষ্ট করে দিয়েছে। নাম রোহিত চক্রবর্তী ভেমুলা। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের গরিব পরিবারের এই মেধাবী ছেলেটির নাম এখন সবার মুখে মুখে। রোহিত অবশ্য কোনোদিনই চাননি এই কারণে তার নাম হোক। রোহিত চেয়েছিলেন বিজ্ঞানের লেখক হতে, তাই নিজের সুইসাইড নোটেও লিখেছেন, আমি সবসময় একজন লেখক হতে চাইতাম, কার্ল সাগানের মতো বিজ্ঞান লেখক। অবশেষে এই একটিমাত্র চিঠি যা আমি লিখে যেতে পারলাম। সেই চিঠি আসলে তার সুইসাইড নোট। রোহিত দলিত হলেও কোটায় হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। অসংরক্ষিত আসনে সবার সঙ্গে লড়াই করে নিজের জায়গা করে নিয়েছিলেন এই পিএইচডি স্কলার। ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা রোহিত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের সেই লড়াইয়ের কথাও হাসতে হাসতে বলেছিলেন। এই সেলাই মেশিনে বসেই রোহিতের মা ছেলের মুখে ভাত তুলে দিতেন, দিন রাত খেটে পড়াশুনোর জন্য অর্থ উপার্জন করতেন। বাবার সিকিউরিটি গার্ডের ইউনিফর্মটা আজও সাজানো, টিনের চাল, তাতে ঝোলা একটি পাখা। অপরিসর ঘরে বিলাসিতার জিনিস বলতে এই টিভি আর ফ্রিজ। ঠাট্টার ছলে রোহিত বলেছিলেন, ফ্রিজে রাখা জলের বোতলে হাত দেবেন না, বেশিরভাগই পাড়া প্রতিবেশীদের। কিন্তু নিজের দারিদ্র্য নিয়ে আক্ষেপের বদলে তাকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়ে জীবনে এগোচ্ছিলেন রোহিত। 2 চোখে স্বপ্ন। প্রতি মাসে স্কলারশিপের টাকা হাতে আসার পর মায়ের দুঃখ ঘোচানোর স্বপ্ন দেখেছিল 27 বছরের ছেলেটা। কিন্তু প্রতিবাদী কণ্ঠ, 2 চোখ ভরা স্বপ্ন সব শেষ হয়ে গেল। সুইসাইড করার সময় পর্যন্ত রোহিতের মন জুড়ে ছিলেন সেই মা। রোহিত লিখে গিয়েছেন, যে আমার চিঠিটা পড়ছো, আমার জন্য কিছু করতেই পারো। আমি ফেলোশিপের জন্য 7 মাসের টাকা পাবো, সেটা 1,75,000 টাকার মতো। দয়া করে এই ব্যাপারটা দেখো যে সে টাকা আমার পরিবারের কাছে যেন যায়। রোহিতের স্কলারশিপ বাবদ প্রতি মাসে প্রাপ্য 25,000 টাকাও নাকি আটকে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চোখের সামনে স্বপ্নকে ভেঙে চুরমার হতে দেখতে দেখতে আর হয়তো নিজেকে আটকাতে পারেননি রোহিত। পারেননি রাজনীতি, হস্তক্ষেপ, পেশি শক্তির প্রদর্শন এসব মেনে নিতে। তাই যাওয়ার আগে আক্ষেপের ছলে বলে গিয়েছেন, মানুষের মূল্য তার পরিচয় আর তাৎক্ষণিক সম্ভাবনার মধ্যেই শুধু নেমে এসেছে। একটি ভোট, একটি সংখ্যা, একটি বস্তুর মধ্যে তা নেমে এসেছে। রোহিতের মৃত্যুর জন্য কে দায়ী? লাখ টাকার প্রশ্ন। রোহিত লিখে গিয়েছেন, কারো ওপর আমার কোনো অভিযোগ নেই। আর যাদের বিরুদ্ধে রোহিতকে আত্মহত্যায় প্ররোচনা জোগানোর অভিযোগ, সেই বিজেপির নেতা মন্ত্রীরাও এখন সেই রোহিতেরই সুইসাইড নোটকে হাতিয়ার করছেন। বলছেন, কই রোহিত তো আমাদের নাম বলে যাননি। অনেকে বলছেন এটাই ভাগ্যের পরিহাস। রোহিতের কাজকর্ম যাদের ভালো লাগতো না, আজ সেই তারাই নিজেদের বাঁচাতে রোহিতের সুইসাইড নোটের আশ্রয় নিচ্ছেন। এমনটাও সম্ভব। আর সম্ভব বলেই হয়তো রোহিত লিখে গিয়েছেন, এটা যেন যে বেঁচে থাকার থেকে মরে গেলেই আমি সুখী হব। এবিপি আনন্দ। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট, এবং জিন্দাল প্যান্থার, টিএনটি রিবাজ।